হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোজি। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় থেকে পরিবারের ধারণা ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। প্রথমেই পরিবারের ধারণা। মানুষের সমাজ জীবনের মূল কেন্দ্রবিন্দু হলো পরিবার। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। পরিবারেই মানুষ জন্মগ্রহণ করে এবং আজীবন সে এই পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকে। পরিবারের মাধ্যমে ব্যক্তি তার জৈবিক, মানসিক ও হৃদয়ভিত্তিক প্রয়োজন মিটিয়ে থাকে। একটি শিশুর জন্ম, লালন পালন ও প্রাথমিক শিক্ষার দায়িত্ব পরিবারকেই পালন করতে হয়। আর এই পরিবার গঠন করার সমাজ স্বীকৃত মাধ্যম হচ্ছে বিবাহ। বিবাহের দ্বারা সামাজিক শৃঙ্খলা রক্ষার মাধ্যমে নারী ও পুরুষ একত্রিত হয়ে পরিবার গঠন করে। এই পরিবারেই জন্ম হয় ভবিষ্যৎ প্রজন্মের, আর এই প্রক্রিয়ার মাধ্যমে হাজার বছর ধরে পৃথিবীতে মানুষ টিকে রয়েছে। প্রাচীনকাল থেকে পৃথিবীর মানুষ দলবদ্ধভাবে বসবাস করত। সেখান থেকেই তারা ক্রমান্বয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারে বিভক্ত হয়। তাই বলা যায় যে পরিবার হলো সবচেয়ে আদিম প্রতিষ্ঠান এবং স্থায়ী সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে মানব জাতি বিকাশ লাভ করেছে। তার সাথে সমাজের অগ্রগতি হয়েছে ও পরিবারের রূপ ও কাঠামো প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়েছে। পরিবারের কার্যাবলী। বন্ধুরা, পরিবারের অনেক ধরনের কাজ থাকলেও এর মৌলিক তিনটি কাজকে বিশেষভাবে চিহ্নিত করা যায়। সেগুলো হলো মানুষের জৈবিক চাহিদা পূরণ করা, সন্তান জন্মদান ও লালন পালন করা, মানুষের মৌলিক প্রয়োজন তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির চাহিদা মেটানো। পরিবারের প্রকারভেদ। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব পরিবারের প্রকারভেদ সম্পর্কে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবারের শ্রেণীবিন্যাস করা যায়। সেগুলো হলো ক্ষমতার মাত্রার ভিত্তিতে পরিবারের প্রকারভেদ, বিবাহ পদ্ধতির ভিত্তিতে পরিবারের প্রকারভেদ, স্বামী স্ত্রীর বাসস্থানের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ, বংশমর্যাদা ও উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ, আকার ও আয়তনের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ এবং পাত্রপাত্রী নির্বাচন করার রীতির উপর ভিত্তি করে পরিবারের প্রকারভেদ। তাহলে চলো বন্ধুরা, এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, ক্ষমতার মাত্রার ভিত্তিতে পরিবারের প্রকারভেদ। পরিবার কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা পরিবারে কার ক্ষমতার মাত্রা বেশি, তার উপর ভিত্তি করে পরিবারকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান পরিবার এবং মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবার। পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান পরিবার। পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান পরিবারের প্রধান ব্যক্তি হলেন পিতা। এই ধরনের পরিবারের সন্তানরা মূলত পিতার পরিচয়ে সমাজে পরিচিত হয়। পরিবারের সকল দায় দায়িত্ব পরিবার প্রধান অর্থাৎ পিতার হাতে ন্যস্ত থাকে। পরিবারের অন্য সদস্যদের ভরণ পোষণ, নিরাপত্তা প্রদান, তাদের আর্থিক প্রয়োজন মেটানো সহ সব ধরনের চাহিদা পিতা পূরণ করে থাকেন। বন্ধুরা, আমরা জানবো মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবার সম্পর্কে। অন্যদিকে মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবারের প্রধান ব্যক্তি হলেন মাতা। এই ধরনের পরিবারের ব্যবস্থাপনার হার মাতার হাতে ন্যস্ত থাকে। পরিবারের সব ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন মাতা। এই ধরনের পরিবারের সন্তানরা মূলত মাতার পরিচয়ে সমাজে পরিচিত হয়। পরিবারের অন্য সদস্যদের ভরণ পোষণ, নিরাপত্তা প্রদান, তাদের আর্থিক প্রয়োজন মেটানো সহ সব ধরনের চাহিদা মাতা পূরণ করে থাকেন। দক্ষিণ ভারত, কোচিন, মালাবার প্রভৃতি স্থানের আদিবাসীদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত রয়েছে। দ্বিতীয়ত, বিবাহ পদ্ধতির ভিত্তিতে পরিবারের প্রকারভেদ। স্বামী স্ত্রীর সংখ্যা বা বিবাহ পদ্ধতির ভিত্তিতে পরিবারকে চার ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো: এক, পৈতৃক পরিবার;
বহুপত্নিক পরিবার, বহুপতি পরিবার এবং গোষ্ঠী পরিবার। একপত্নিক পরিবার একজন পুরুষ ও একজন নারী যখন সমাজ স্বীকৃত চুক্তির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গঠন করে তখন সেটিকে বলা হয় একপত্নিক পরিবার। এই ধরনের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে এবং এই ধরনের পরিবারের সন্তানদের প্রতি অধিকতর স্নেহ ভালোবাসা প্রদানের সুযোগ বেশি রয়েছে। বহুপত্নিক পরিবার একজন পুরুষ যখন একই সাথে একাধিক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গঠন করে তখন সেটিকে বলা হয় বহুপত্নিক পরিবার। প্রাচীনকালে ব্যাবিলনবাসী এবং হিব্রুদের মধ্যে বহু স্ত্রী বিবাহের রীতি ব্যাপকভাবে প্রচলিত ছিল। বর্তমানে এই রীতি আর ব্যাপকভাবে প্রচলিত নেই, তবে এখনো কিছু কিছু স্থানের মুসলিম ও হিন্দু সমাজে এই ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায়। বহুপতি পরিবার একজন নারী যদি একই সাথে একাধিক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গঠন করে তাহলে সেই পরিবারকে বলা হয় বহুপতি পরিবার। অনেক ক্ষেত্রে এই ধরনের পরিবার ব্যবস্থা সামাজিক অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। যেমন এই পদ্ধতি অনুসরণ করলে জনসংখ্যা কমে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। প্রাচীন তিব্বত ও ভারতের টোরা আদিবাসীদের মধ্যে এই ধরনের পরিবার প্রথা বিদ্যমান ছিল, কিন্তু বর্তমানে এই পদ্ধতির বিলুপ্তি ঘটেছে। গোষ্ঠী পরিবার একাধিক পুরুষ ও একাধিক নারীর মধ্যে বিবাহ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে যদি পরিবার গঠন করা হয় তাহলে সেটিকে বলা হয় গোষ্ঠী পরিবার। প্রাচীনকালে তিব্বত ও শ্রীলঙ্কার কিছু স্থানে এই ধরনের পরিবার পদ্ধতি প্রচলিত ছিল, যদিও এখন আর তা দেখা যায় না। তৃতীয়ত, স্বামী স্ত্রীর বাসস্থানের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ। স্বামী স্ত্রীর বাসস্থানের উপর ভিত্তি করে পরিবারকে ৩ ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো মাতৃবাস পরিবার, পিতৃবাস পরিবার এবং নয়াবাস পরিবার। মাতৃবাস পরিবার বিয়ের পর পাত্র যদি নিজের বাসস্থান ছেড়ে পাত্রীর বাড়িতে এসে বসবাস করতে শুরু করে তাহলে সেই পরিবারকে বলা হয় মাতৃবাস পরিবার। এক্ষেত্রে পাত্রকে পাত্রীর পরিবারের সদস্য হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের গারো আদিবাসীদের সমাজে মাতৃবাস পরিবার দেখা যায়। পিতৃবাস পরিবার বিয়ের পর পাত্রী যদি নিজের বাসস্থান ছেড়ে পাত্রের বাড়িতে এসে বসবাস শুরু করে তাহলে সেই পরিবারকে বলা হয় পিতৃবাস পরিবার। এই ক্ষেত্রে পাত্রীকে পাত্রের পরিবারের সদস্য হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের মুসলিম সমাজে এই ধরনের পরিবার পদ্ধতি প্রচলিত রয়েছে। নয়াবাস পরিবার বিয়ের পর নবদম্পতি যদি তাদের পিতামাতা কারোর বাড়িতে বসবাস না করে সম্পূর্ণভাবে নিজেদের কোনো একটি বাড়িতে আলাদাভাবে বসবাস করতে শুরু করে তাহলে সেই পরিবারকে বলা হয় নয়াবাস পরিবার। বর্তমানে শহর অঞ্চলগুলো সহ অন্যান্য স্থানেও এই ধরনের পরিবার পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। চতুর্থত, বংশমর্যাদা ও উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ। বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো পিতৃস্বীকার্য বা পিতৃসূত্রীয় পরিবার এবং মাতৃস্বীকার্য বা মাতৃসূত্রীয় পরিবার। পিতৃস্বীকার্য বা পিতৃসূত্রীয় পরিবার যে পরিবারের সন্তানদের বংশ পরিচয় পিতার বংশ অনুযায়ী নির্ধারিত হয় তাকেই বলা হয় পিতৃস্বীকার্য বা পিতৃসূত্রীয় পরিবার। এই ধরনের পরিবারের সন্তানরা পিতার সম্পত্তির উত্তরাধিকার লাভ করে থাকে। মাতৃস্বীকার্য বা মাতৃসূত্রীয় পরিবার অন্যদিকে যেই পরিবারের সন্তানদের বংশ পরিচয় মাতার বংশ অনুযায়ী নির্ধারিত হয় তাকে মাতৃস্বীকার্য বা মাতৃসূত্রীয় পরিবার বলা হয়। এই ধরনের পরিবারের সন্তানরা মাতার সম্পত্তির উত্তরাধিকার লাভ করে থাকে। পঞ্চমত, আকার ও আয়তনের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ। বন্ধুরা, আকার ও আয়তনের ভিত্তিতে পরিবারকে মোট 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো একক বা অনুপরিবার, বর্ধিত পরিবার এবং যৌথ পরিবার। একক বা অনুপরিবার যখন একজন স্বামী একজন স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানরা একত্রিত হয়ে পরিবার গঠন করে তখন সেটিকে বলা হয় অনুপরিবার। আধুনিক সময়ে এই ধরনের পরিবার প্রথা জনপ্রিয় হয়ে উঠেছে, যার ফলে যৌথ পরিবার ভেঙে অনুপরিবারে রূপান্তরিত হচ্ছে। বর্ধিত পরিবার
যখন স্বামী স্ত্রী তাদের সন্তান সন্ততি ও নাতি নাতনিদের নিয়ে একত্রে বসবাস করে, তখন সেই পরিবারকে বলা হয় বর্ধিত পরিবার। অর্থাৎ একটি বর্ধিত পরিবারে একসাথে ৩ প্রজন্মের মানুষ বসবাস করে। যৌথ পরিবার, একটি পরিবারে যদি একাধিক ভাই বোন তাদের সন্তানদের নিয়ে বসবাস করে, তখন সেই পরিবারকে বলা হয় যৌথ পরিবার। অর্থাৎ যৌথ পরিবারে দাদা দাদি, নানা নানি, বাবা মা, চাচা চাচি, ফুফু, খালা, মামা মামি, খালু এবং খালাতো মামাতো চাচাতো ভাই বোনেরা একসাথে বসবাস করে, তখন তাকে বলা হয় যৌথ পরিবার। বন্ধুরা, ষষ্ঠত পাত্রপাত্রী নির্বাচন করার রীতির ভিত্তিতে পরিবারের প্রকারভেদ। পাত্রপাত্রী নির্বাচন করার রীতির ভিত্তিতে পরিবারকে ২ ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার এবং বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, বিবাহের পাত্রপাত্রী নির্বাচনের সময় যদি নিজ গোষ্ঠীর ভেতর থেকে পাত্রপাত্রী নির্বাচন করা হয়, তাহলে সেই বিবাহের মাধ্যমে যেই পরিবার গঠিত হয় তাকে বলে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। অর্থাৎ এক্ষেত্রে কেউ বিয়ে করতে চাইলে তাকে নিজের গোষ্ঠীর বাইরের অন্য কোনো গোষ্ঠী থেকে নয়, বরং নিজের গোষ্ঠী থেকেই পাত্রপাত্রী পছন্দ করতে হবে। বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, অন্যদিকে বিবাহের পাত্রপাত্রী নির্বাচনের সময় যদি নিজ গোষ্ঠীর বাইরে থেকে পাত্রপাত্রী নির্বাচন করা হয়, তাহলে সেই বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় তাকে বলে বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। অর্থাৎ এক্ষেত্রে কেউ বিয়ে করতে চাইলে তাকে নিজের গোষ্ঠীর বাইরের অন্য কোনো গোষ্ঠী থেকে পাত্রপাত্রী পছন্দ করতে হবে। এটি হলো অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবারের ঠিক বিপরীত একটি পদ্ধতি। বন্ধুরা, আজকে তাহলে আমরা বিভিন্ন প্রকারের পরিবার প্রথা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। পরিবার হলো সবচেয়ে আদিম প্রতিষ্ঠান এবং স্থায়ী সামাজিক সংগঠন। পরিবারের মৌলিক কাজগুলোর মধ্যে রয়েছে মানুষের জৈবিক চাহিদা পূরণ করা, সন্তান জন্মদান ও লালন পালন করা এবং মানুষের মৌলিক প্রয়োজন তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির চাহিদা মেটানো। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবারের শ্রেণীবিন্যাস করা যায়। সেগুলো হলো ক্ষমতার মাত্রার ভিত্তিতে পরিবারের প্রকারভেদ, বিবাহ পদ্ধতির ভিত্তিতে পরিবারের প্রকারভেদ, স্বামী স্ত্রীর বাসস্থানের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ, বংশমর্যাদা ও উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ, আকার ও আয়তনের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ এবং পাত্রপাত্রী নির্বাচন করার রীতির ভিত্তিতে পরিবারের প্রকারভেদ।